Hello students, welcome to my YouTube channel জাদিদ ফিজিক্স স্টাডি আইকিউ। স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি নিউটন সেকেন্ড ল। আজকে আমার নিউটনের গতিসূত্রের চ্যাপ্টারটা 3 নম্বর লেকচার, যার টপিক হচ্ছে কি নিউটন সেকেন্ড ল। দেখো, নিউটন তার দ্বিতীয় গতিসূত্রে কি বলেছিল সেটা আগে আমরা দেখে নিই, আর তার বেসিসে আমরা কিছু এক্সাম্পল এবং তার সূত্রটাকে কিছু যদি আমরা বিশ্লেষণ করে দেখি তাহলে কি হয়। দেখো, নিউটন তার দ্বিতীয় গতিসূত্রে কি বলেছিল, যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এইটুকুটা যদি আমরা প্রথমে একটু বিশ্লেষণ করি, যে বস্তুর উপর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর বলের সমানুপাতিক, মানে ভরবেগ মানে তো তোমরা প্রত্যেকে জানো যে ভর আর কোন একটা বস্তু যদি গতিশীল অবস্থায় থাকে তাহলে তার একটা বেগ থাকবে। তাহলে ভর আর বেগের সমন্বয়ে যে রাশিটা তৈরি হয় সেটাই হচ্ছে কি ভরবেগ, যেটাকে আমরা পি দিয়ে লিখি। ওকে, মানে ভর আর বেগের সমন্বয়ে যে রাশিটা তৈরি হয় সেটাকে বলা হয় কি ভরবেগ। তো কি বলছে, কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের কি হবে সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে হবে। একটু আমরা যদি বিশ্লেষণ করি কিভাবে হয়, তো দেখো, ধরে নাও এরকম একটা বস্তু আছে, ঠিক আছে? তো এই বস্তুটার ভর ধরে নাও এম। এবার এই বস্তুটা যদি গতিশীল অবস্থায় থাকে তাহলে তার একটা প্রাথমিক বেগ তো থাকবে, তাই না? তো তার বেগ যদি ইউ হয় তাহলে সেটা হলো কি পি ইনিশিয়াল, মানে প্রাথমিক ভরবেগ এই জিনিসটাকে বোঝাবে। এবার ধরে নাও আমি কি করলাম, বাইরে থেকে বল প্রযুক্ত করলাম, ঠিক আছে? মানে এদিক বরাবর আমি একটা বল প্রযুক্ত করলাম এই বস্তুটার উপর। তাহলে ধরে নাও আমি এফ বল প্রযুক্ত করেছি, তাহলে এই বস্তুটা কি হবে, তার বেগ বৃদ্ধি পাবে, ঠিক কিনা? তো বস্তুটা এখান থেকে ধরে নাও এখানে আসলো, তো ভর হচ্ছে এমই থাকবে, আর বেগ ধরে নাও ইউ থেকে ভি হয়ে গেল। তাহলে তার ভরবেগ কত হলো এম ভি, যেটাকে আমরা পিএফ দিয়ে লিখবো, ঠিক আছে? তাহলে কোনো বস্তুর উপর যদি বল প্রযুক্ত হয় তাহলে তার ভরবেগের পরিবর্তন হয়। তো ভরবেগের পরিবর্তন কতটা হলো, ভরবেগের পরিবর্তন হলো এম ভি মাইনাস এম ইউ, ঠিক কিনা? এটাই তো পরিবর্তন বোঝাচ্ছে। এই জিনিসটাকে আমরা বলবো ডেল পি দিয়ে, মানে ভরবেগের কতটা পরিবর্তন হলো। ক্লিয়ার? আর এই যে ভরবেগের পরিবর্তনের হার, হার মানে কি যত সময়ে পরিবর্তিত হচ্ছে, ধরে নাও ডেল টি সময়ে পরিবর্তিত হচ্ছে, ডেল টি সময় পরিবর্তিত হচ্ছে, তাহলে এম ভি মাইনাস এম ইউ, এই ডেল টি পরিবর্তনের হার মানে সময়টা কতটা টি সময় ধরে নাও, তাহলে এম ভি বাই এম ইউ বাই টি, এটাই হচ্ছে আমাদের কি এফ এর সমান। ক্লিয়ার? বোঝা গেল? বোঝা গেল? দেখো, তাহলে ভরবেগের পরিবর্তন এখানে কত, এম ভি মাইনাস এম ইউ বাই টি, তাহলে এই রাশিটা কি বোঝাচ্ছে, ভরবেগের পরিবর্তনের হারটাকে বোঝাচ্ছে। ক্লিয়ার? তাহলে এই রাশিটা বোঝাচ্ছে ভরবেগের পরিবর্তনের হার, আর এটাই নিউটন বলেছিল যে ভরবেগের পরিবর্তনের হারটাই হচ্ছে কি বলের সমান। ঠিক আছে? তাহলে যদি আমরা দেখি যে এখান থেকে যদি আমরা এম কমন নিই তাহলে কি হলো ভি মাইনাস ইউ বাই টি, তাই তো? ভি মাইনাস ইউ বাই টি। দেখো এই রাশিটা কি বোঝাচ্ছে বলতো, এই রাশিটা ত্বরণকে নির্দেশ করছে। তার মানে কি এফ ইজিক্যাল টু এম এ। এইভাবে আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে এফ ইজিক্যাল টু এম এ সমীকরণটার ধারণা পাই। ঠিক আছে? কিন্তু এই জায়গায় একটা জিনিস আমরা কি করেছি জানো, আমরা ভরটাকে কনস্ট্যান্ট ধরে নিয়েছি। বোঝা গেল? আমরা ভরটাকে কি করেছি, কনস্ট্যান্ট ধরে নিয়েছি। দেখো, আমরা যতগুলো বস্তুর ক্ষেত্রে এখানে দেখছি সবগুলো কি ভরটাকে কনস্ট্যান্ট ধরে নিলাম, এখানে যত কিছু দেখলাম, তাই কি না? আর বাস্তবেও কিন্তু ভরটা কি থাকে, কনস্ট্যান্টই থাকে। এবার আমি যদি বলি যে একটা ধরো গাড়ি যাচ্ছে, তো গাড়িটা এক জায়গা থেকে অন্য জায়গায় গেল, তাহলে গাড়িটার বেগ পরিবর্তিত হচ্ছে কিন্তু গাড়িটার তো ভর পরিবর্তিত হচ্ছে না, তাই কি না? তো বাস্তবে দেখা যাচ্ছে ভরের কোনো পরিবর্তন নেই, কিন্তু বেগের পরিবর্তন আছে। তার জন্য ভরবেগে শুধুমাত্র আমরা বেগটাকেই ভেরিয়েবল হিসাবে ধরছি, আর এমটাকে মানে ভরটাকে আমরা কনস্ট্যান্ট হিসাবে ধরে নিয়ে আমরা এফ ইজিক্যাল টু এম এ এই সূত্রের ধারণা পাচ্ছি। কিন্তু যদি আমরা এম অ্যাকচুয়ালটা দেখি, মানে কি মাস অ্যাকচুয়ালটা যদি দেখি, তাহলে কিন্তু
সেটা আলাদা হবে। কিরকম একটু দেখে নি, একটা এক্সাম্পল দিচ্ছি। ধরে নাও একটা রকেট যাচ্ছে, ঠিক আছে? তো রকেটের যে ধোঁয়াগুলো বের হচ্ছে পিছন দিকে, তার মানে কি রকেটের ফুয়েলটা ধীরে ধীরে নষ্ট হচ্ছে, তাই কি না? ফুয়েলটা নষ্ট হয়ে ধোঁয়ার মাধ্যমে বেরিয়ে চলে যাচ্ছে। তাহলে সেই রকেটটা ধরো একটা গতিবেগে ছিল, গতিবেগে থাকার জন্য তার একটা প্রাথমিক বেগ ছিল, আর কিছুক্ষণ পরে তার বেগ বৃদ্ধি পেয়ে ইউ থেকে ধরো ভিতে হলো। তাহলে বেগ বৃদ্ধি পেলো, তার জন্য ভরবেগের পরিবর্তন হচ্ছে। কিন্তু এখানে যেহেতু সেই ফুয়েলটা যে আমরা ইউজ করি সেটাও তো শেষ হচ্ছে ধীরে ধীরে, যার জন্য তার ভরটাও কিন্তু পরিবর্তন হচ্ছে। তাহলে এই জায়গায় ভরবেগের যদি পরিবর্তন বলি, তাহলে ভরেরও পরিবর্তন হচ্ছে আর বেগেরও পরিবর্তন হচ্ছে। ক্লিয়ার? তারপরে আরো একটা যদি এক্সাম্পল দেই, ধরে নাও কোনো একটা বস্তু বা যে কোনো কিছু যদি লাইটের ভেলোসিটির কাছাকাছি যায়, দেখো আমরা তো জানি যে লাইটের ভেলোসিটির থেকে বেশি কারো ভেলোসিটি হতে পারে না, ঠিক না? তো আমি কি ধরছি, ধরে নাও কোনো একটা বস্তু লাইটের ভেলোসিটির কাছাকাছিতে যাচ্ছে, গতিশীল অবস্থায় আছে, ঠিক আছে? তাহলে তার ভরবেগের পরিবর্তনটাকে কিভাবে ধরবো? দেখো এই জায়গায় আমি একটা যদি কনসেপ্ট দেই, যে কোনো বস্তু যদি লাইটের ভেলোসিটির কাছাকাছি বেগে গতিশীল অবস্থায় থাকে, তাহলে সেই বস্তুটার ভরটা কি হয়ে যাবে, একটু বৃদ্ধি পেয়ে যাবে। কথাটা শুনতে একটু অন্যরকম লাগলেও আমি তোমাদেরকে একটা সমীকরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। দেখো এটা মেটাচ্ছি, হ্যাঁ, একবার তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। দেখো, যদি কোনো বস্তু, ধরে নাও এটা একটা বস্তু, এই বস্তুটা যদি লাইটের ভেলোসিটিতে, এই বস্তুটার গতি গতিবেগ যদি লাইটের ভেলোসিটির কাছাকাছি হয়, এর গতিবেগটা যদি লাইটের ভেলোসিটির কাছাকাছি হয়, তাহলে কি হবে? দেখো আমরা একটা সমীকরণ লিখছি, ঠিক আছে? আমি একটা সমীকরণ লিখছি। দেখো এম ইকুয়াল টু এম নট রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা হচ্ছে গতিবেগ, ভর বের করার সূত্র যদি কোনো একটা বস্তু গতিশীল অবস্থায় থাকে। তাহলে দেখো এটা হচ্ছে কি এম অ্যাকচুয়াল, ঠিক আছে? এম এ দিয়ে লিখছি, এটা হচ্ছে এম অ্যাকচুয়াল, এটা হচ্ছে কি এম রেস্ট বলা হয়, ঠিক আছে? মানে এই ভরটা যদি রেস্টে থাকে তাহলে তার ভর কত হবে, সেটা হচ্ছে এম নট। আর এম এ যেটা লিখেছি, এটা হচ্ছে কি কোনো বস্তু যদি গতিশীল অবস্থায় থাকে তাহলে তার গতিবেগ, তার ভর কত হবে, সেটা হচ্ছে এম এ। ক্লিয়ার? তাহলে আমি এখানে কি লিখেছিলাম, যে কোনো একটা বস্তু যদি গতিবেগ ভি হয় আর সেই গতিবেগটা যদি লাইটের ভেলোসিটির খুব কাছাকাছি হয়, তো আমি ধরে নিলাম যে এখানে গতিবেগটা হচ্ছে লাইটের ভেলোসিটির অর্ধেক। লাইটের ভেলোসিটি সমান তো হবে না, তো লাইটের ভেলোসিটির অর্ধেক ধরে নিলাম, ঠিক আছে? এমনি থেকে তো আমরা জানি সি ইজ ইকুয়াল টু 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, তাই কি না? তো আমি এর অর্ধেকই ধরলাম, যে বস্তুটা লাইটের ভেলোসিটির অর্ধেক গতিবেগে যাচ্ছে। তাহলে তার এম অ্যাকচুয়ালটা কত হবে? দেখো আমরা কিন্তু এই মাসটাকে ধরবো সব সময়, ঠিক আছে? তো দেখো তাহলে কি হবে, এম নট ইকুয়াল বাই 1 মাইনাস ভি এর মান কত ধরেছি, সি বাই 2, তার মানে কি সি স্কোয়ার বাই 4, ঠিক না? তাহলে সি স্কোয়ার বাই 4 ইন্টু সি স্কোয়ার। তাহলে সি স্কোয়ার যদি কেটে দেই তাহলে কি হবে বলতো, এম নট বাই রুট ওভার 1 মাইনাস কি হবে, ডাইরেক্ট করে দিচ্ছি, ডাইরেক্ট করলে 4 মাইনাস 3, 4 মাইনাস 1, তার মানে 3। তার মানে আমাদের কি আসলো, এম নট উপরে রুট ওভার 4 আর নিচে রুট ওভার 3। দেখো আমার এম এটা কি এসছে, দেখো √4 বাই √3 ইন্টু এম নট। দেখো এই যে রাশিটা আছে, এই রাশিটা কিন্তু একের থেকে বড়, ঠিক আছে? একের থেকে কি বড়, তার মানেই হচ্ছে যে এম এটা এম নটের থেকে বেশি। ক্লিয়ার? এম এটা কি এম নটের থেকে বড়। এইটাই আমি বললাম যে কোনো একটা বস্তু যদি লাইটের ভেলোসিটির কাছাকাছি ভেলোসিটি নিয়ে গতিশীল অবস্থায় থাকে, তাহলে তার অ্যাকচুয়াল যে মাসটা হবে সেটা রেস্ট মাসের থেকে বেশি হয়ে যাবে। বোঝা গেল? তার মানে এখান থেকে দেখলাম যে বস্তুর ভর সবসময় কনস্ট্যান্ট থাকে না, বস্তুর ভরও কিন্তু পরিবর্তন হয়। যার জন্য আমরা যখন ভরবেগের পরিবর্তন দেখবো, মানে এমভি দেখবো, তখন শুধুমাত্র যে ভিটাই চেঞ্জ হবে
তা নয়, আমরা এমটাকেও চেঞ্জ দেখতে পাবো, ঠিক আছে, এম এরও চেঞ্জ হবে। কিন্তু আমরা এই যে নিউটনের গতিসূত্র এই চ্যাপ্টারটা পড়তে যাব, এই জায়গায় এম যে চেঞ্জ হচ্ছে এটা নেই বললেই চলে, ঠিক আছে। খুব কম আমরা দেখব যে ভরেরও পরিবর্তন হচ্ছে, মানে ধরে নাও 98%ই আমাদের ভর কনস্ট্যান্ট ধরে নিব, মানে কনস্ট্যান্ট ধরে পুরো চ্যাপ্টার করা আছে, জাস্ট 2% হয়তো যেগুলো নিট লেভেলে যদি আমরা যাই তাহলে সেখানে 2% কি হবে, ভরটাও চেঞ্জ হবে, ঠিক আছে। তাহলে আমরা আজকে শুধুমাত্র ভরটাকে কনস্ট্যান্ট ধরে নিব। তবুও আমি যদি একটু দেখি যে ভরটাও যদি পরিবর্তিত হয়, মানে কোনো বস্তুর যদি ভরবেগ পরিবর্তন হওয়ার জন্য বেগের শুধু পরিবর্তন নয় ভরেরও যদি পরিবর্তন হয়, তাহলে নিউটনের অ্যাকচুয়াল যে সূত্রটা, অ্যাকচুয়াল যে গাণিতিক রূপটা সেটা কি হবে সেটা দেখে নিব, ঠিক আছে। নিউটন কিন্তু কখনোই বলেনি যে মাসটা কনস্ট্যান্ট হবে, সেটা কিন্তু কোথাও বলেনি, ঠিক আছে। যার জন্য আমরা এবার নিউটনের দ্বিতীয় গতিসূত্র অ্যাকচুয়াল যেটা যেভাবে আমরা লিখবো, মানে আমরা সাধারণত ছোটবেলায় পড়ে এসেছি যে নিউটনের গতিসূত্র মানে এফ ইজিক্যাল টু এম এ। অ্যাকচুয়ালি এফ ইজিক্যাল টু এম এ শুধুমাত্র যখন মাসটা কি হবে, কনস্ট্যান্ট থাকবে তখন, ঠিক আছে। কনসেপ্ট গুলোকে, ছোট ছোট কনসেপ্ট গুলোকে ক্লিয়ার করে নিবে। কিন্তু দেখো, যদি বস্তুটার ভরও কি থাকে, চেঞ্জ হয়, মানে কনস্ট্যান্ট যদি না থাকে তাহলে কি হবে, দেখো দেখো আমরা দেখলাম নিউটনের দ্বিতীয় গতিসূত্র এফ ইজিক্যাল টু ডেল পি বাই ডেল টি, এরকম দেখলাম। আমি ধরে নিলাম যে বস্তুটার ভরবেগ খুবই ক্ষুদ্র পরিবর্তিত হয়েছে, যার জন্য ডিপি লিখলাম, ঠিক আছে। ডেল পিটাকে ডিপি দিয়ে কনভার্ট করলাম আর টিটাকে ডিটি দিয়ে কনভার্ট করলাম, ঠিক আছে। খুবই ক্ষুদ্র সময় ক্ষুদ্র ভরবেগের পরিবর্তন হয়েছে। দেখো আমি একটু আগে বললাম পি সমান সমান কি এমভি, তাই কি না? তাহলে ডি অফ এমভি বাই ডিটি, ঠিক আছে। তাহলে কি হলো, দেখো এই জায়গায় আমি কি বললাম, তো দেখো এখানে যেহেতু এম আর ভি দুটোই কি আছে, ভেরিয়েবল আছে, তার জন্য আমরা কি করব, তার জন্য এখানে প্রথমে আমরা তো ডেরিভেটিভ করতে জানি, যদি দুটোই ভেরিয়েবল হয় তাহলে ইউ ভির সূত্র লাগে। তো প্রথমে আমরা কি এম কে কনস্ট্যান্ট করে নিব, তাই কি না? তো এম কে যদি কনস্ট্যান্ট করে নিই তাহলে কি হবে, ডিভি বাই ডিটি প্লাস, তারপরে কি ভি কে কনস্ট্যান্ট ধরে নিব, ভি ইন্টু ডিএম বাই ডিটি, ঠিক আছে। এইটাই হচ্ছে, এই সমীকরণটাই হচ্ছে কি নিউটনের দ্বিতীয় গতিসূত্রের অ্যাকচুয়াল সমীকরণ, যেটাকে আমরা ডিফারেন্সিয়াল ফর্ম বলেও জানি। তাহলে যদি আমরা এখানে আবার একটু দেখি যে এমটাকে যদি কনস্ট্যান্ট ধরে নেই, হ্যাঁ এমটাকে যদি কনস্ট্যান্ট ধরে নেই, এমটাকে যদি কনস্ট্যান্ট ধরি তাহলে কি হবে, এখানে ডিএম বাই ডিটি এই যে টার্মটা আছে এই টার্মটা জিরো হয়ে যাবে, ঠিক কিনা? কারণ এম কনস্ট্যান্ট হলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ কি হয়, শূন্য। তাহলে ডিএম বাই ডিটি শূন্য, তার মানে এই পুরো পার্টটা কি শূন্য হয়ে যাবে, মানে এফ ইকুয়াল টু এম ইন্টু ডিভি বাই ডিটি হয়ে যাবে, তাই কিনা? তাহলে এফ ইকুয়াল টু এম ইন্টু ডিভি বাই ডিটি, আর ডিভি বাই ডিটি কে আমরা আবার কি জানি, ত্বরণ বলে জানি, যার জন্য এম ইন্টু এ লিখতে পারি। তো যদি এমটা কনস্ট্যান্ট না হয়, এম নট ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমাদের এই ফর্মুলাটা হবে, আর যদি এম কি হয়, কনস্ট্যান্ট হয়, তাহলে আমাদের এফ ইজিক্যাল টু এম এ এই ফর্মুলাটা পেয়ে যাবে। ক্লিয়ার? তো যাই হোক, আমরা নিউটন সেকেন্ড ল সম্পর্কে অনেক কিছুই জানলাম। যদি কোনো ডাউট থাকে তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের জন্য একটা ছোট ভিডিও নিয়ে এসে তোমাদেরকে আবার বুঝিয়ে দিব। তো চলে আসি আমরা, তোমরা যদি এটা স্ক্রিনশট নিতে চাও তো নিয়ে নাও। দেখো আমরা নিউটনের দ্বিতীয় গতির সূত্রর রিলেটেড কিছু প্রবলেম সলভ করব, ঠিক আছে। তো নিউটনের দ্বিতীয় গতি সূত্র দিয়ে কিছু প্রবলেম সলভ করার জন্য আমাদেরকে কিছু কনসেপ্ট
জেনে নিতে হবে। ঠিক আছে, তো চলে আসি কয়েকটা কনসেপ্ট, মোটামুটি টোটালি 7টা, আর প্রত্যেকটা কনসেপ্টের উপর আমি একটা দুটা করে এক্সাম্পল দিব, তাহলে তোমাদের সম্পূর্ণ নিউটনের দ্বিতীয় গতির সূত্র রিলেটেড সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আর তোমরা সমস্ত রকম প্রবলেম সলভ করতে পারবে। তো চলো কনসেপ্ট নাম্বার 1। কনসেপ্ট নাম্বার 1 এ কি বলছে, ধরে নাও এরকম একটা তল আছে, এরকম একটা তল আছে, তলের উপর একটা ধরে নাও এরকম ব্লক আছে, ঠিক আছে, তলের সঙ্গে কন্টাক্টে আছে। তাহলে এই বস্তুটার উপর যদি আমি এদিকে বল প্রয়োগ করি, কি করি, বল প্রয়োগ, আর বস্তুটার ভর যদি এম হয়, তাহলে কি হবে, এমজি নিচের দিকে ক্রিয়া করবে, এন উপরের দিকে ক্রিয়া করবে, যেটাকে আমরা নর্মাল রিয়াকশন বলে জানি। দেখো এই নর্মাল রিয়াকশন এবং টান ইত্যাদি সম্পর্কে আমি প্রথম ভিডিওতে আমার লেকচার নাম্বার 1 এ সবকিছু ডিটেলস আলোচনা করেছি। তো তোমরা যদি লেকচার নাম্বার 1 এবং 2 যদি না দেখে থাকো, তাহলে অবশ্যই তোমরা সেগুলো গিয়ে আগে দেখে নিবে তোমরা, তাহলে আজকের ভিডিওটা দেখতে অনেক সুবিধা পাবে। দেখো তাহলে বল যদি আমি এদিকে প্রয়োগ করি, তাহলে এন উপরের দিকে, এমজি নিচের দিকে, দেখো বল যেদিকে প্রয়োগ হবে সেই দিকেই তো ত্বরণ কাজ করবে, তাই কি না? আচ্ছা, তাহলে আমরা এখানে কি দেখবো, যদি আমরা এই বস্তুটার এফবিডি বের করি, এফ বিডি অফ এম ব্লক, এম লিখে রাখলাম, তাহলে কি হলো, এফবিডি বের করলে ধরে নাও এটা এম বস্তুটা, তাহলে উপরের দিকে এন কাজ করছে, নিচের দিকে এমজি কাজ করছে, তাই কি না, এমজি নিচের দিকে, আর এদিকে এফ কাজ করছে, আর কিছু কাজ করছে, আর কিছু কাজ করছে না। তো নিউটনের গতিসূত্র যেটা আমরা দেখলাম, এফ ইজিক্যাল টু এম এ, তাই কি না, তাহলে এফটা এখানে কি, এফ নেট, মানে কি নেট ফোর্সটা যেটা কাজ করবে সেটাই কি হবে, বস্তুর ভর এবং বস্তুর ত্বরণের সমান হবে, ঠিক না। এই আমি বললাম না যে নিউটনের গতিসূত্র চ্যাপ্টারে 98% কি হবে, এই ভরটা কনস্ট্যান্ট ধরে নিব, যার জন্য আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারবো। তো দেখো তাহলে আমরা এই ক্ষেত্রে কি ভরটাকে কনস্ট্যান্ট ধরে নিয়েছি, তাহলে ভর যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এফটা এদিকে ক্রিয়া হচ্ছে, আর কি কোন রকম নেট বল ক্রিয়া করছে, যেহেতু ত্বরণ এইদিকে, তাহলে এন ইকুয়াল টু তো এমজি হচ্ছে, এন ইকুয়াল টু এমজি তো হবে, কিন্তু এফ এই ডাইরেকশনে যেহেতু ত্বরণ হচ্ছে, তাহলে এফ ছাড়া আর কি কোন রকম নেট বল এখানে ক্রিয়া হচ্ছে না, এদিকে কোনো বল ক্রিয়া হচ্ছে না, যার জন্য শুধুমাত্র যেহেতু এদিকেই বল ক্রিয়া হচ্ছে আর ত্বরণটা ওইদিকে আছে, নিচে নেই উপরে নেই কোনো দিকে নেই, যার জন্য এগুলোকে আমরা এখন ধরবো না, ঠিক আছে, এগুলোকে ধরবো না। তাহলে কি হলো, এফটা শুধু এদিকেই ক্রিয়া হচ্ছে, তার জন্য এখানে এফ নেটটা এফ হিসেবে কাজ করবে, আর বস্তুর ভর হচ্ছে এম, আর ত্বরণ এই দিকে, তার জন্য এফ ইজিক্যাল টু এম এ ধরে নেওয়া হবে, ঠিক আছে। এটা হচ্ছে কনসেপ্ট নাম্বার 1, আর খুবই সহজ ছিল, তাই কি না। একটু আমরা যদি ডিটেলসে অন্য আরেক রকম কনসেপ্টে চলে যাই, কনসেপ্ট নাম্বার 2 তে, তাহলে চলে যাই। হ্যাঁ, দেখো কি হচ্ছে, কনসেপ্ট নাম্বার 2 দেখো, কনসেপ্ট নাম্বার 2 তে কি হচ্ছে, ধরে নাও এরকম একটা ব্লক আছে, ঠিক আছে, এই ব্লকটার ভর এম, এদিকে একটা বল প্রয়োগ করছি আর এদিকেও একটা বল প্রয়োগ করছি, আর এটা হচ্ছে F2, এটা হচ্ছে F1, ঠিক আছে। ধরে নাও ত্বরণটা এদিকে কাজ করছে, তাহলে যেহেতু ত্বরণ এদিকে কাজ করছে, তাহলে এইদিকে ডাইরেকশনের যে বলটা থাকবে সেটাকে আমরা পজিটিভ ধরে নিব। কি বললাম, যেহেতু ত্বরণটা এদিকে কাজ করছে, তাহলে এদিকে যে ডাইরেকশনে যে বলটা প্রয়োগ হচ্ছে সেটাকে আমরা কি ধরে নিব, পজিটিভ, আর এই বলের বিপরীতে যেসব বল প্রয়োগ হচ্ছে সেটাকে আমরা কি ধরে নিব, নেগেটিভ, ঠিক আছে। তাহলে আমি যদি এফবিডি বের করি, এফবিডি বের করলে F1 এদিকে কাজ করছে আর F2 এদিকে কাজ করছে, তাই কি না। তো যেহেতু ত্বরণ এদিকে কাজ করে, মানে বস্তুটা এদিকে চাচ্ছে, তার মানে F1টা কি হবে, পজিটিভ হবে, আর F2টা নেগেটিভ হবে। তাহলে আমার নেট বল কত হলো, F1 পজিটিভ মানে F1 মাইনাস F2, ঠিক কি না, সমান সমান বস্তুটার ভর কত ছিল, m, তাহলে m ইন্টু বস্তুটার উপর মধ্যে যে ত্বরণ কাজ করছে a, তাহলে F2 মাইনাস এই F1 মাইনাস F2 সমান সমান m ইন্টু a, তাহলে ত্বরণ কত হবে, a সমান সমান F1 মাইনাস F2 বাই m, ক্লিয়ার, F1 মাইনাস
F2/m। তারপর দেখো এটা আমাদের কি হলো, কনসেপ্ট নাম্বার 2 গেল। 3 নাম্বার কনসেপ্টে চলে আসি। হ্যাঁ, দেখো 3 নাম্বার কনসেপ্ট কি বলছে। ধরে নাও বস্তুটা এরকম আছে, বস্তুটা এরকম একটা বস্তু আছে, ঠিক আছে। এই বস্তুটার উপর ধরে নাও এইরকম ভাবে একটা বল প্রয়োগ হচ্ছে এফ। দেখো এর আগে আমার বলগুলো এইরকম হচ্ছিল, তাই না? এবার বলটা হয়েছে এইরকম ডাইরেকশনে, ঠিক আছে। অনুভূমিকের সঙ্গে সাপোজ 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। অ্যাঙ্গেলটা দিচ্ছি না, আমি থিটা দিয়েই বলছি। তাহলে ধরে নাও থিটা অ্যাঙ্গেলে আছে, তাহলে এই বস্তুটার উপর ত্বরণ কত কাজ করবে আমরা কিভাবে বের করব? দেখো দেখো যদি অনুভূমিকের সঙ্গে এইভাবে এইদিকে বল প্রয়োগ হয়, তাহলে এই বলটার আমরা দুটো উপাংশ পাই, ঠিক না? একটা হচ্ছে অনুভূমিক উপাংশ আর একটা হচ্ছে কি উলম্ব উপাংশ। দেখো অনুভূমিক উপাংশ কোনটা হবে? এটা। আর যেহেতু থিটা এটা লেগে আছে, তার মানে কি এফ কস থিটা এদিকে কাজ করবে। তাহলে এই ফোর্সের একটা উপাংশ এটা আর একটা উপাংশ এফ কস থিটা, এই এফ সাইন থিটা এটা, ঠিক আছে। ওকে, আর কি বস্তুটার ভর যদি এম হয় তাহলে এম জি নিচের দিকে কাজ করছে, ঠিক না? আর বস্তুটা যেহেতু এই তলটার উপর একটা বল প্রয়োগ করছে, যার জন্য তলটা একটা বস্তুটার উপর বল প্রয়োগ করছে, যেটাকে আমরা এন বলছি। তাহলে আমরা যদি এফবিডি বের করি, তাহলে কি হবে? নিচের দিকে এমজি কাজ করছে, উপরের দিকে এন কাজ করছে, এদিক বরাবর এফ কস থিটা কাজ করছে, আর এদিক বরাবর আরেকটা কি এফ সাইন থিটা কাজ করছে। দেখো যেহেতু এই এফটাকে আমরা দুটো অপাংশে ভেঙে দিয়েছি, তার জন্য এফবিডি আর এফ এর কোনো কাজ নেই। ক্লিয়ার? তাহলে আমি যদি এটাকে লিখি তো এন প্লাস, দেখো যেহেতু বস্তুটা এদিক বরাবর, ত্বরণটা কোন দিকে কাজ করছে? এদিক বরাবর, ঠিক আছে। বস্তুটা যাচ্ছে এই দিক বরাবর, না উপরের দিক না নিচের দিক, যার জন্য উপরের দিক আর নিচের দিক এই ডাইরেকশনটাতে উপর নিচে বরাবর বস্তুটা কিন্তু সাম্য অবস্থায় আছে। শুধুমাত্র সে যে গতিশীল আছে এই ডাইরেকশন বরাবর, যার জন্য এন প্লাস এফ সাইন থিটা, এটা উপরের দিক বরাবর, এই দুটো বল কাজ করছিল এটা আর এটা উপরের দিক বরাবর, আর এমজি কাজ করছিল শুধুমাত্র নিচের দিক বরাবর, যার জন্য এটা সমান হবে। ক্লিয়ার? তারপরে যদি আমি এই দিক বরাবর দেখি, দেখো এদিক বরাবর শুধুমাত্র এফ কস থিটাই কাজ করছে, এদিক বরাবর কোনো বল কাজ করছে না, বা এদিকে আর অন্য কোনো প্রকারের বল কাজ করছে না, যার জন্য আমি কি করব? এফ কস থিটাটাই হচ্ছে আমার নেট ফোর্স হিসেবে ধরে নিব। তাহলে নেট ফোর্স হিসেবে যদি ধরি, তাহলে এফ কস থিটা সমান সমান কি হবে? বস্তুটার ভর ছিল কত? এম, তাহলে এম ইন্টু এ, ঠিক আছে। এই দুটো সমীকরণ আমরা পাবো। ক্লিয়ার? এটা ছিল আমার কি কনসেপ্ট নাম্বার 3। চলে যাই, একটা স্ক্রিনশট নিয়ে নাও। দেখো এই কনসেপ্ট রিলেটেড একটা আমরা এক্সাম্পল নিয়ে আসবো, ঠিক আছে। একটা প্রবলেম সলভ করি। কি হয়েছে এক্সাম্পলে? কি বলছে প্রবলেমটাতে? যে এরকম একটা বস্তু রাখা আছে, ঠিক আছে। এই বস্তুটার উপর এদিক বরাবর একটা বল প্রয়োগ হচ্ছে। হ্যাঁ, এদিক বরাবর একটা বল প্রয়োগ হচ্ছে, যেটা হচ্ছে ধরে নাও 20 নিউটন। ওকে, এটা হচ্ছে ধরে নাও 45 ডিগ্রি, ঠিক আছে। এবার সাপোজ বস্তুটার উপর এই দিক বরাবর একটা বল কাজ হচ্ছে, এদিক বরাবর একটা বল কাজ হচ্ছে, যেটা অনুভূমিকের সঙ্গে আছে ধরে নাও 60 ডিগ্রি। ওকে, এটা 60 ডিগ্রি আর এটা 45 ডিগ্রি। ওকে, তাহলে ফোর্স কাজ করছে এখানে, এটা ধরে নাও 10 নিউটন। তাহলে এদিক বরাবর ফোর্স হচ্ছে 10 নিউটন, এদিক বরাবর 20 নিউটন, ঠিক আছে।
তাহলে বস্তুটার ত্বরণ ধরে নাও এদিক বরাবর হচ্ছে, বস্তুটার ত্বরণ এদিক বরাবর হচ্ছে, আর বস্তুটা ধরে নাও 5 কেজি আছে। ওকে, বস্তুটা হচ্ছে কি 5 কেজি। তাহলে এই যে ব্লকটা আছে বা এই বস্তুটা যে আছে, আর একটা জিনিস সবসময় মনে রাখবে, এই তলটার সঙ্গে এই বস্তুটার মধ্যে যে ঘর্ষণ বলটা কি 0 হবে, মানে তলটা খুবই মসৃণ হবে, কোন রকম ঘর্ষণ বল কাজ করবে না। আমরা এই চ্যাপ্টারে যতগুলো অঙ্ক করব সবগুলোই কি তলের সঙ্গে কোনো বস্তুর ঘর্ষণ বলটাকে সবসময় 0 ধরে নিব, ঠিক আছে? অথবা যদি প্রবলেম দেওয়াও থাকে তো সেখানে বলে দেওয়া থাকবে যে তলটি খুবই মসৃণ, ঠিক আছে, যার কারণে ফ্রিকশন নেই সেই জায়গায়। তো কি হলো, 10 নিউটন এদিক বরাবর, 20 নিউটন এদিক বরাবর, ক্লিয়ার? তাহলে এই বস্তুটার উপর যদি এফবিডি বের করি, তো দেখো আগে আমি উপাংশে ভেঙে দিচ্ছি। তো দেখো এই 20 নিউটনের জন্য এদিক বরাবর একটা আর এদিক বরাবর একটা কাজ করছে, তাই কিনা, উপাংশ কাজ করছে। তার মানে কি, এটা হচ্ছে 20 cos 45, এই যে এইটার জন্য, আর উপর দিক বরাবর হচ্ছে কি 20 sin 45, ক্লিয়ার? আর এই 10 নিউটন বলটার জন্য দুটো উপাংশে ভেঙে যাচ্ছে আবার এই 10 নিউটন বলটাও, কি কি, একটা হচ্ছে এই দিক বরাবর আর একটা হচ্ছে নিচের দিক বরাবর, তাই কি না? দেখো যদি আমি এখান থেকে ধরি তাহলে একটা হচ্ছে এদিক বরাবর যাচ্ছে আর একটা এদিক বরাবর। দেখো এটা যদি 60 হয় তাহলে এটাও 60 ডিগ্রি। তাহলে এই 10 নিউটনটার জন্য এই দিক বরাবর যে ফোর্সটা কাজ করবে সেটা হচ্ছে 10 cos 60 ডিগ্রি, ক্লিয়ার? আর এদিক বরাবর নিচের দিক বরাবর 10 sin 60 ডিগ্রি, ঠিক আছে? এবার এটা যদি আমি এফবিডি বের করি, দেখো যেহেতু বস্তুটার ভর M5 কেজি উপর দিক আছে তাহলে 5g নিচের দিক, ক্লিয়ার? তাহলে আমি যদি এফবিডি বের করি তাহলে কি হবে, বস্তুটা যদি এটা হয়, এটা হচ্ছে 5g, আর নিচের দিক কি কাজ করছে, নিচের দিকে আরেকটা বল কাজ করছে যেটা হচ্ছে 10 sin 60। এদিক বরাবর কি কাজ করছে, এদিক বরাবর কাজ করছে 10 cos 60 আর 20 cos 45, ঠিক না? তাহলে 20 cos 45 আর একটা হচ্ছে 10 cos 60, ক্লিয়ার? আচ্ছা, উপর দিক বরাবর কি কি কাজ করছে, উপর দিক বরাবর বস্তুটার উপর একটা লম্ব বল ক্রিয়া করছে যেটা হচ্ছে n, ঠিক আছে? আর একটা কি, বস্তুটার উপর 20 cos 45, কত, 20 cos 45, আর কোনো বল কাজ করছে না। দেখো আমি যে এই জায়গায় নরমাল কিভাবে নিচ্ছি, 5g কিভাবে নিচে যাচ্ছে, এই বলগুলো কিভাবে হচ্ছে, বা এফবিডি যে বারবার কথাটা বলছি, এই সমস্ত কিছু আমি আমার আগের যে লেকচার দুটো আছে সেখানে আমি খুব ভালোভাবে বলে দিয়েছি। তো তোমরা পারলে ওই ভিডিওগুলো একবার দেখে নিও, তাহলে খুব সহজ হবে, ঠিক আছে? তো দেখো সুবিধা হবে আর কি। তো দেখো এই জায়গায় উপর দিক নিচের দিক, যেহেতু বস্তু ত্বরণ এদিক বরাবর যাচ্ছে, তাহলে উপর আর নিচের যে বলগুলো কাজ করছে এগুলো শুধু মাত্র সমান হবে, কারণ সাম্য অবস্থায় থাকছে, ঠিক না? তাহলে n প্লাস 20 cos 45 ডিগ্রি সমান সমান 5g প্লাস 10 sin 60 ডিগ্রি। ওকে, আমার উদ্দেশ্য কি, আমার উদ্দেশ্য হচ্ছে এক্সেলারেশনটাকে বের করা, ঠিক আছে? তো দেখো এই জায়গায় কিন্তু কোন রকমের ত্বরণ বের করতে পারবো না। আমাদের যদি অঙ্কটাতে এরকম বলতো যে এই নর্মালটা কত, মানে নর্মাল রিয়াকশনটা কত, তাহলে আমাদের এই সমীকরণটা কাজে লাগতো, কিন্তু আমরা শুধুমাত্র এই জায়গায় ত্বরণটাকে বের করব, যার জন্য এই বস্তুটার উপর এই দিক বরাবর যে বলটা কাজ করছে বা এই দিক বরাবর যে বলটা কাজ করছে এই বলগুলোকে আমরা শুধু ধরবো। তো যেহেতু এই দিক বরাবর কোনো রকম বল কাজ করছে না, শুধু এদিক বরাবর বল কাজ করছে, তার জন্য আমাদের নেট ফোর্সটা কি কাজ করছে এই জায়গায়, 20 cos 45 আর 10 cos 60। তাহলে 20 cos 45 প্লাস 10 cos 60 ডিগ্রি ইকুয়াল টু বস্তুর ভর ইন্টু এ, ত্বরণ। তাহলে বস্তুর ভর কত, 5 কেজি, তাহলে 5 ইন্টু কি এ, ত্বরণ, বা 20 ইন্টু cos 45 এর মান কত, 1/√2 প্লাস 10 ইন্টু cos 60 এর মান কত, 1/2, ঠিক আছে, সমান সমান 5 ইন্টু এ। তোমরা তো জানো cos 60 এর মান হাফ হয়, sin 30 এর মান হাফ আর cos 60 এর মান হাফ।
আর cos 45 এর মান 1/√2 আর sin 45 এর মান 1/√2, তো cos 45 এর মান হলো 1/√2। ক্লিয়ার? তাহলে আমাদের a সমান সমান কি হবে? তাহলে আমাদের a সমান সমান হবে, একটু ভালোভাবে করি, এটা আর এটা কেটে যাবে, তাহলে 5 হবে, তাই কি না? তাহলে 20 ইন্টু 1/√2 প্লাস 5/5। দেখো আমি যদি এই জায়গা থেকে 5 কমন নিই তাহলে এরকম পড়ে থাকবে, এখানে 2 আর এখানে 1 আর 5 আমি কমন নিলাম, তাহলে 5 কেটে গেল। তাহলে অতএব a সমান সমান কি পড়ে থাকলো, √2 আর উপরে আবার 2 আছে, তার মানে √2 শুধু থাকলো প্লাস 1। এটা হচ্ছে আমার ত্বরণের মানটা, দেখতে পেয়েছো? দেখে নাও। আচ্ছা, নেক্সট এটা স্ক্রিনশট করে নাও। আমরা এরপরে চলে যাব কনসেপ্ট নাম্বার 4 এ। দেখো কনসেপ্ট নাম্বার 5 এ কি হচ্ছে, ধরে নাও এরকম একটা তল আছে, তলের উপর এরকম একটা বস্তু রাখা আছে। ক্লিয়ার? আর এরকম আরেকটা বস্তু রাখা আছে, আর এই বস্তুটাকে একটা স্ট্রিং দিয়ে বা সুতো দিয়ে আটকে রেখেছি। ঠিক আছে? কি হলো, আমি এদিক বরাবর বস্তুটাকে এফ বল দিয়ে টানছি। ঠিক আছে? তাহলে যদি এদিক বরাবর এফ বল দিয়ে টানি তাহলে বস্তুটার এক্সেলারেশন এদিক বরাবর হবে। ঠিক? আমি এটাকে m1 বস্তু ধরলাম, এটাকে m2 বস্তু ধরলাম, মানে এদের ভরগুলো হচ্ছে m1 আর m2। তাহলে এই m2টা m1 এর উপর একটা টান কাজ করবে যেটা এদিক বরাবর, m2 বস্তুটা m1 এর উপর একটা টান কাজ করবে যেটা হচ্ছে এদিক বরাবর, আর m1 বস্তুটা m2 এর উপর একটা টান কাজ করবে সেটা হচ্ছে এদিক বরাবর। আর যেহেতু সেম স্ট্রিং এ আছে, স্ট্রিং চেঞ্জ হয়নি, যার জন্য টি মানে টানগুলো সমান হবে। আমরা এ সম্পর্কেও সেকেন্ড ভিডিওতে পড়েছি যে স্ট্রিং যদি সেম হয় তাহলে টান সেম হবে, আর স্ট্রিং যদি চেঞ্জ হয়ে যায় টান চেঞ্জ হয়ে যাবে। তো সেম স্ট্রিং এ টান সেম আছে। ক্লিয়ার? তাহলে আমাদের টার্গেটটা কি, এই টানটাকে বের করা। ঠিক আছে? আর এটাকেও বের করা, এক্সেলারেশনটাকেও বের করা। তো সেম চলে আসে, আবার বের করি এফবিডি অফ m1, মানে কি m1 বস্তুর উপর যতগুলো বল কাজ করছে সেটা। এফবিডি মানে কি, ফ্রি বডি ডায়াগ্রাম। তো দেখো m1 বস্তুটাকে আমি এটা ধরলাম, দেখো উপর নিচ এখন আর ধরবো না, কি উপর নিচ ধরবো না, জাস্ট এদিক বরাবর। এদিক বরাবর কি কাজ করছে, এখানে টান কাজ করছে, আর এদিক বরাবর কোনো কাজ করছে না, এদিক বরাবর কোনো কিছু কাজ করছে না, তাহলে টান, আর এই টানটার জন্যই একটা এক্সেলারেশন তৈরি হচ্ছে যার জন্য m এ কাজ করছে, মানে t সমান সমান m1 ইন্টু a কাজ করছে, আর কিছু নেই। তারপরে এফবিডি অফ m2, দেখো এফবিডি অফ m2 টা কি করে বের করবো, m2 এটা f কাজ করছে এদিক বরাবর, আর দেখো m1 বস্তুটা m2 বস্তুকে এদিক বরাবর টানছে যেটা হচ্ছে t, তার মানে এদিক বরাবর একটা টান কাজ করছে t। ক্লিয়ার? আর এক্সেলারেশন যেহেতু এদিকে তাহলে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তাহলে f মাইনাস t সমান সমান বস্তুর ভর কত, m2, আর ত্বরণ কত কাজ করছে এর উপর, a। ক্লিয়ার? তাহলে f মাইনাস t ইকুয়াল টু m2 a। এটা আমি 1 নাম্বার ধরলাম, এটাকে আমি 2 নাম্বার ধরলাম। তাহলে 1 আর 2 কে এবার যোগ করব। দেখো 1 প্লাস 2 করে পাই। দেখো 1 প্লাস 2 যদি করি তাহলে কি হচ্ছে, t প্লাস f মাইনাস t ইকুয়াল টু m1a প্লাস m2a। ক্লিয়ার? তাহলে t কেটে গেল, f সমান সমান m1a প্লাস m2a। আমি কি করলাম, এটাকে কমন নিয়ে নিলাম, তাহলে এরকম হয়ে গেল। তাহলে অতএব a ইকুয়াল টু f বাই m1 প্লাস m2। কেমন যেন লাগছে, আমরা কনসেপ্ট নাম্বার 4 এ যেটা শিখেছিলাম যে এক্সেলারেশন যদি এরকম হয়, কোন একটা সংস্থা কন্টাক্টে থাকে, তাহলেও কিন্তু আমাদের এই অ্যাক্সেলারেশনটা এরকমই বের হচ্ছিল না? হ্যাঁ ঠিক এরকমই বের হচ্ছিল, আর শর্ট ট্রিক্সটাও আমাদের এরকমই কাজ করবে। মানে হচ্ছে এরকম যদি কোনো m1 আর m2 বস্তু যদি কোনো একটা স্ট্রিং দিয়ে কানেক্টেড থাকে, তাহলে সেই বস্তুটা আর তলটা যদি স্মুথ হয় তাহলে সেই সংস্থাতে যে ত্বরণটা কাজ করবে সেই ত্বরণটা হয়ে যাবে কি a, আর সেই a এর মানটা হয়ে যাবে নেট ফোর্স বাই f নেট ফোর্স বাই টোটাল মাস অফ দা
সিস্টেম। ওকে, বোঝা গেল? টোটাল মাস অফ দ্য সিস্টেম। ক্লিয়ার? তাহলে একটা এক্সাম্পল নিয়ে নেই, কিরকম হবে দেখো। এটা মিটিয়ে দাও, এটাকে স্ক্রিনশট নিয়ে নাও। এটা 3 নাম্বার কনসেপ্ট ছিল, আর 3 নাম্বার কনসেপ্টের একটা এক্সাম্পল আমরা বুঝলাম। এবার কনসেপ্ট নাম্বার 4। দেখো কনসেপ্ট নাম্বার 4-এ কি বলছে। ধরে নাও কনসেপ্ট নাম্বার 4 কি বলছে, ধরে নাও এরকম একটা বস্তু আছে, তারপরে এরকম আরেকটা বস্তু আছে। দেখো আমি এই চ্যাপ্টারে এই যে কনসেপ্ট নাম্বার গুলো বলছি, এগুলো হচ্ছে পুরো চ্যাপ্টারটাকে না খুব ভালোভাবে একটার পর যতগুলো অঙ্ক আছে বা যতগুলো প্রবলেম আছে এই চ্যাপ্টারে, সবগুলোকে একটার পর করে গুছিয়ে নিয়েছি, যে এই কনসেপ্ট গুলো যদি করে নিই তাহলে এই কনসেপ্ট রিলেটেড অনেকগুলো প্রবলেম আমরা সলভ করতে পারবো। তার জন্যই আমি এইভাবে কনসেপ্ট নাম্বার দিয়ে তোমাদেরকে বলে দিচ্ছি, আর তার রিলেটেড একটা করে এক্সাম্পল বলে দিচ্ছি। আর আমি অবশ্যই তোমাদের জন্য একটা এমসিকিউ সিরিজ নিয়ে আসবো, মানে এটা চ্যাপ্টারটা শেষ হওয়ার পরে লাস্টে একটা আমি লেকচার নিয়ে আসবো, যেটাতে তোমাদের ছায়া বই যেটা আছে, ছায়া বইয়ের যতগুলো এমসিকিউ আছে আমি সেগুলো করাবো। ঠিক আছে? ওই লেকচারটাতে একটু লেন্দি হবে ওই লেকচারটা, কিন্তু আমি সেটাতে করাবো। ঠিক আছে? তো দেখো বস্তুটা ধরে নাও এটা হচ্ছে M1 আর এটা M2। ক্লিয়ার? তো M1 বস্তুটা উপর ধরে নাও এদিকে আমি একটা বল প্রয়োগ করছি। ওকে, আমি এদিকে একটা বল প্রয়োগ করছি, তাহলে এই এই M1 বস্তুটা বা এই M2 বস্তুটার উপর যে ত্বরণটা কাজ করবে সেই ত্বরণটা কত সেটা আমাকে বের করতে হবে। ক্লিয়ার? তো দেখো এই যে ত্বরণ যেটা আছে M1 বস্তুর উপর, এই M1 বস্তুটা যে আছে, এই M1 বস্তুটা যে ত্বরণ নিয়ে যাবে ঠিক M2 বস্তুটাও সেই ত্বরণ নিয়ে যাবে, কোনো ডাউট নেই। তার জন্য আমি যদি M1 বস্তুটার এফবিডি বের করি তাহলে কি দেখা যাবে দেখো। M1 বস্তুটার দেখো M1G নিচের দিক কাজ করছে, M এর বিরুদ্ধে একটা নরমাল রিয়াকশন কাজ করছে N, এই তলটা এই বস্তুটার উপর একটা নরমাল রিয়াকশন কাজ করছে। এই M2টার জন্য M2G একটা নিচের দিক বরাবর কাজ করছে, এদিক বরাবর আমি এটা N1 ধরে নিলাম, তাহলে N2 এটা কাজ করছে। ক্লিয়ার? আর এই বস্তুটা যে আছে M1, দেখো M1 বস্তুর তল আর M2 বস্তুর তল কিন্তু কন্টাক্টে আছে। আর আমরা লেকচার নাম্বার 1-এ পড়েছিলাম যে কোন বস্তু যদি কন্টাক্টে থাকে তাহলে কি হবে, তাদের মধ্যে একটা নরমাল রিয়াকশন কাজ করবে। তাহলে M2 বস্তুটা M1 বস্তুর উপর যে বলটা প্রয়োগ হবে এদিক বরাবর, যেটাকে আমি N ড্যাশ ধরে নিলাম, ঠিক M1 বস্তুটা M2 এর উপর একটা বল প্রয়োগ হবে যেটা এদিক বরাবর, আর সেটা N ড্যাশেরই সমান হবে। ঠিক আছে? এতগুলো বল এখানে কাজ করছে। তো দেখো আমি যদি M1 বস্তুটার এফবিডি বের করি তাহলে এফবিডি অফ M1, ওকে, তাহলে M1 বস্তুর যদি আমি এফবিডি বের করি তাহলে কি হবে বলতো, এদিক বরাবর যাচ্ছে M1G, উপরের দিক বরাবর যাচ্ছে N1। দেখো আমি এফবিডি তে কি বলেছিলাম, যে বস্তুটার এফবিডি বের করব সেই বস্তুটার উপর যে সব বল কাজ করবে সেগুলোকেই ধরবো। এটা মাথায় রাখবে সব সময়, আমি যে কোনো প্রবলেম যখন সলভ করতে যাব তখন বস্তুটার উপর যেসব বল কাজ করবে আমি সেগুলোকেই ধরবো, বস্তুর দ্বারা যেসব বল কাজ করবে সেগুলোকে আমি ধরবো না। ঠিক আছে? ওকে, তাহলে কি হলো, এই বস্তুটার এমজি নিচের দিক বরাবর, N1 উপরের দিক বরাবর, আর এদিক বরাবর N ড্যাশ একটা কাজ করছে, যেটা বললাম এই বস্তুটা এই বস্তুর উপর N ড্যাশ কাজ করছে, আর এদিক বরাবর একটা ফোর্স কাজ করছে। আর কিছু কাজ করছে এই জায়গায় না। তাহলে আমি যদি বলি দেখো N1 ইকুয়াল টু M1G, ঠিক আছে, আর দেখো যেহেতু বস্তুটা ত্বরণ এদিকে কাজ করছে তার মানে কি F টা পজিটিভ ধরে নিব আর N ড্যাশটা নেগেটিভ, তার মানে F মাইনাস N ড্যাশ ইকুয়াল টু এটা কি নেট ফোর্স, এটা কি নেট ফোর্স। তাহলে F মাইনাস N ড্যাশ ইকুয়াল টু বস্তুটার ভর মানে M1 ইনটু বস্তুটার উপর যে ত্বরণটা কাজ করছে A। ক্লিয়ার হলো? এবারে আমি M2 বস্তুটার এফবিডি বের করব। দেখো এফবিডি অফ M2 ভালোভাবে বুঝবে। দেখো কি হচ্ছে, ধরে নাও
বস্তুটার বস্তুটার কি ধরে নাও কেন, বস্তুটার M2G নিচের দিক বরাবর, ঠিক কিনা, আর N2 হচ্ছে উপরের দিক বরাবর, ঠিক কিনা। আর কি কাজ করছে এই বস্তুটার উপর, এই জায়গায় মেইন কনসেপ্ট। হ্যাঁ দেখো, এই বস্তুটার উপর শুধুমাত্র এন ড্যাশ যে এদিক বরাবর কাজ করছিল এটা কাজ করছে, মানে এদিক বরাবর একটা এন ড্যাশ কাজ করছে। এবারে অনেকের মনের মধ্যে একটা কোয়েশ্চেন আসতে পারে যে স্যার এই এফটাও কিন্তু আমি প্রয়োগ করছি, মানে এই বস্তুটার উপর প্রয়োগ করছি, মানে এই বস্তুটার উপরও এফ বল প্রয়োগ হচ্ছে, মানে এই জায়গায় আরেকটা বল এফ কাজ করছে। এই কনসেপ্টটা কিন্তু ভুল, ঠিক আছে। কারণ এই এন ড্যাশটার মধ্যেই এই বলটা ঢুকে আছে, মানে এই M1 বস্তুটা এই এন ড্যাশ বলটাই কাজ করছে, যেটা এই এফটা এর মধ্যে ঢুকে আছে। আরেকবার বলছি, দেখো এই বস্তুটাকে যে বল দিয়ে ঠেলছে সেই বলটা হচ্ছে এন ড্যাশ, আর এই বস্তুটার উপর এফ একটা বল কাজ করছিল, যার জন্য এই বস্তুটা এর উপর ঠেলছে, ঠিক কিনা। এফ বলটা প্রয়োগ হচ্ছিল M1 এর বস্তুর উপর, যার জন্যই M1 বস্তুটা M2 এর উপর বল প্রয়োগ করছিল। তাই এই M1 বস্তুটা M2 এর উপর যে বলটা প্রয়োগ করবে সেটাই হয়ে গেল তার উপর নেট ফোর্স। ক্লিয়ার। আর এফটা কিন্তু এই জায়গায় কাজ করবে না, এটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও, না হলে কিন্তু এফটাকে যদি আবার এই এফবিডির মধ্যে নিয়ে চলে আসো তাহলে কিন্তু তোমাদের কনসেপ্ট ভুল হয়ে যাবে, ঠিক আছে। তো চলো, আর কি এর উপর কোন রকম বল কাজ করছে? আর কোন রকম বল কাজ করছে না। তাহলে কি হলো, N2 ইকুয়াল টু M2G, আর N ড্যাশ ইকুয়াল টু কি হলো, N ড্যাশ ইকুয়াল টু M2A। ক্লিয়ার। তো আমরা এটা 1 নাম্বার সমীকরণ ধরলাম আর এটা 2 নাম্বার সমীকরণ ধরলাম। দেখো এইটা যে আমি বের করছি N2 ইকুয়াল টু M2G আর N1 ইকুয়াল টু M1G, এগুলো সাধারণত যখন কোনো প্রবলেমে এরকম বলবে যে M2 বস্তুটার যে নর্মালটা কাজ করছে সেটা বের করো, তখন কিন্তু আমার ওইগুলো কাজে লাগবে, ঠিক আছে। অন্যান্য ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে না। তো চলো 1 নাম্বার আর 2 নাম্বার বস্তুর জন্য তার করে নি 1 প্লাস 2 করে পাই। দেখো 1 আর 2 যদি যোগ করি তাহলে কি হবে, f মাইনাস এন ড্যাশ প্লাস এন ড্যাশ, f মাইনাস এন ড্যাশ প্লাস এন ড্যাশ ইকুয়াল টু M1A প্লাস M2A, ইকুয়াল টু M1A প্লাস M2A। ক্লিয়ার। কি হলো, এটা আর এটা কেটে গেল, তাহলে f ইকুয়াল টু M1A প্লাস, আমি কি করলাম এটাকে কমন নিয়ে নিলাম, তাহলে M1 প্লাস M2 ইন্টু A, তাহলে অতএব A সমান সমান f বাই M1 প্লাস M2। ক্লিয়ার। এইভাবে আমরা ত্বরণটাকে বের করব, ঠিক আছে। আর যদি বলে যে বস্তুটার এই M2 বস্তুটা আর এই M1 বস্তুটার মধ্যে যে নরমাল রিঅ্যাকশনটা কাজ করছে সেটা কত হবে, তাহলে সিম্পলি A এর মানটা এই জায়গায় বসিয়ে দিবে, M2 এর মান তো আমাদের দেওয়াই থাকবে, A এর মানটা এখানে বসাবে, তাহলে M2 ইন্টু A, তাহলে আমরা এখানে n ড্যাশটা পেয়ে যাব। ক্লিয়ার। একটা স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা দেখো, আমরা যে এই সূত্রটা পড়লাম, কত কিছু এখানে বের করতে হলো, এফবিডি বের করতে হলো, এটা ওটা। যদি শুধু এরকম কোয়েশ্চেন দিয়ে দেয় আর শুধু ত্বরণটা চাই, যদি শুধু ত্বরণটাকে বের করতে বলে, তাহলে আমরা খুব সহজে একটা শর্ট ট্রিক দিয়ে বের করতে পারবো। দেখো কি হচ্ছে, শর্ট ট্রিক্সটা হচ্ছে এটাই যে আমি কি করব, এটা পুরোটাকে একটা সিস্টেম ধরে নিব, ঠিক আছে। M1 আর M2 বস্তুটাকে পুরোটা একটাকে কি ধরে নিব, সিস্টেম ধরে নিব। তাহলে ত্বরণ যেটা কাজ করবে, যে ত্বরণটা কাজ করবে এই পুরো সিস্টেমটার উপর, সেটা হচ্ছে কি F নেট বাই টোটাল মাস অফ দা সিস্টেম। ওকে দেখো এই জায়গায় এফ নেট কি কাজ করছে, দেখো এদিক বরাবর শুধুমাত্র বলটা কাজ হচ্ছে, এদিক বরাবর কোন রকম বল কাজ হচ্ছে না, যার জন্য আমরা এখানে এফটাকে কি এফ নেট হিসাবে ধরে নিব। আর নিচে টোটাল মাস কত, এম আর M1 আছে আর M2 আছে, যার জন্য M1 প্লাস M2। বোঝা গেল।
দেখো আমরা খুব সহজে এইটা আমাদের চলে এসেছে। ক্লিয়ার? কিন্তু যদি আমাদেরকে এই এনডেস এর মানটা বের করতে বলতো, এই এনডেস এর মানটা যদি বের করতে বলতো যে M1 আর M2 বস্তুটার মধ্যবর্তী যে নর্মাল রিঅ্যাকশনটা কাজ করছে সেটাকে বের করো, তখন কিন্তু আমাদেরকে এফবিডি বের করতেই হবে, না হলে কিন্তু হবে না। এটা শুধুমাত্র এরকম যে কোনো প্রবলেমের ত্বরণ বের করে দিবে এই শর্ট ট্রিক্সে, যে A সমান সমান F নেট বাই টোটাল মাস অফ দ্য সিস্টেম, মানে এই সিস্টেমটার উপর যে নেট যে ফোর্সটা কাজ করছে সেটা বাই টোটাল মাস অফ দ্য সিস্টেম। ওকে, একটা আরো যদি এক্সাম্পল বলি, ধরে নাও এদিকেও একটা বল কাজ করছে, ঠিক আছে, আর এই বলটাকে আমি F2 ধরে নিলাম আর এই বলটাকে আমি F1 ধরে নিলাম। ওকে, তাহলে আমার কিরকম কাজ করবে বলতো? দেখো সিম্পল একদম, এ সমান সমান কি হবে? এফ নেট, মানে কি F1 আর F2 যদি ত্বরণটা এদিকে থাকে, যদি ত্বরণটা এদিকে যায়, তার মানে কি এই F1 ডাইরেকশনটা পজিটিভ ধরে নিব আর F2 টাকে নেগেটিভ, তাহলে কি হবে? F1 মাইনাস F2, এটা হয়ে গেল কি নেট ফোর্স এই সিস্টেমটার উপর, আর টোটাল মাস কত? M1 প্লাস M2। বোঝা গেল? এইভাবে আমরা এইরকম যে কোনো প্রবলেমের এক্সেলারেশনটাকে বের করতে পারবো। ক্লিয়ার? এটা হচ্ছে শর্ট ট্রিক্স। ওকে, চলো এ রিলেটেড একটা আমরা প্রবলেম সলভ করি। এটা আমাদের কনসেপ্ট নাম্বার 4 চলছে। দেখো একটা প্রবলেম যদি নিয়ে আসি, ধরে নাও এরকম একটা বস্তু আছে, এরকম একটা তল আছে, এই তলটার উপর একটা বস্তু, এই একটা বস্তু আর এই একটা বস্তু, ঠিক আছে, এটা ধরে নাও 20 কেজি, এটা ধরে নাও 10 কেজি, এটা ধরে নাও 5 কেজি, ঠিক আছে। আমার কোয়েশ্চেনটা কি? আমার কোয়েশ্চেনটা হচ্ছে এই পুরো সংস্থাটার কি বের করা? এক্সেলারেশনটাকে বের করা, ঠিক আছে। আমার কোয়েশ্চেন হচ্ছে এই পুরো সংস্থাটার এক্সেলারেশন বের করা। দেখো আমরা দুটো পদ্ধতিতে বের করতে পারবো। আরেকটা আমি কোয়েশ্চেনটা লিখে দিচ্ছি, ফাইন্ড এ and find normal reaction between, ধরে নাও 20 আর 5 কেজির মধ্যে বের করতে বললাম, 20 কেজি and 5 কেজি। দেখো কি হচ্ছে, আমি বের করতে বললাম যে এই পুরো সংস্থাটার ত্বরণটা কত। দেখো এই বস্তুটা যে ত্বরণ নিয়ে যাবে, এই বস্তুটাও সেই ত্বরণ নিয়ে যাবে, এই বস্তুটাও সেই ত্বরণ নিয়েই যাবে, ঠিক আছে। আর কি 20 কেজি আর 5 কেজির মধ্যে কি নর্মাল রিয়াকশনটাকে বের করতে বলেছে। দেখো 20 কেজি আর 5 কেজির মধ্যে নর্মাল রিয়াকশন কি, মানে বস্তুটা 5 কেজি বস্তুটা এর উপর একটা বল প্রয়োগ হচ্ছে যেটা নর্মাল রিয়াকশন n, আর এদিক বরাবর একটা কাজ করছে এটা হচ্ছে n, ঠিক আছে, এটাও n, দুটোই সমান। এই n এর মানটাকে বের করতে বলেছে, ঠিক আছে, আর a এর মানটাকে বের করতে বলেছে। আর এদিকে একটা বল প্রয়োগ হচ্ছে, ধরে নাও 100 নিউটন একটা বল প্রয়োগ হচ্ছে, ঠিক আছে, আর এদিক বরাবর আমি একটা বল প্রয়োগ করছি, ধরে নাও এটা 60 নিউটন বল প্রয়োগ হচ্ছে। এ হচ্ছে আমার পুরো সিস্টেম, আর তলটা কি আছে? খুবই স্মুথ আছে। ক্লিয়ার? মানে এদের তলের মধ্যে কোনো রকম ঘর্ষণ বল নেই। তাহলে আমরা কিভাবে সলভ করব? আমরা এফবিডি বের করব, এফবিডি অফ 20 কেজি। ওকে, এইভাবে লিখে দিব। তারপরে একটা বের করবো এফবিডি অফ 5 কেজি, আরেকটা করব এফবিডি অফ 10 কেজি। ক্লিয়ার? প্রত্যেকটার জন্য এফবিডি বের করব। দেখো কি হচ্ছে, যদি 20 কেজির জন্য বের করি, তাহলে 20 কেজির, দেখো আমরা উপরের দিক আর নিচের দিকের আর বলগুলো আর ধরবো না এখন, হ্যাঁ, কারণ ধরে নাও যে উপরের দিক বরাবর এন একটা নর্মাল কাজ করবে, নিচের দিক বরাবর 20g একটা কাজ করবে, ওগুলোকে আমরা ধরবো না, কারণ বস্তুটা ত্বরণ এদিকে চলছে, তার জন্য ওইটাই ধরবো। ক্লিয়ার? তাহলে
100 নিউটন এদিকে কাজ করছে, আর এই বস্তুটার উপর একটা বল প্রয়োগ করছে যেটা এদিক বরাবর, সেটাকে আমরা এন বলছি। ক্লিয়ার? আর বস্তুটার ত্বরণ ওই দিক আছে, তার জন্য কি হবে বলতো? যেহেতু ত্বরণ ওই দিক বরাবর, তাহলে এটাকে পজিটিভ ধরে নিব, এটাকে নেগেটিভ, মানে এদিকে যে বলগুলো হচ্ছে সেটা নেগেটিভ। তাহলে 100 মাইনাস এন সমান সমান বস্তুটার ভর কত? 20 কেজি, তাহলে 20 ইন্টু এ। ক্লিয়ার? এটা থেকে কি পাবো? এফবিডি অফ 5 কেজি। দেখো 5 কেজির জন্য এদিকে একটা বল প্রয়োগ হচ্ছে আর এদিকে একটা বল প্রয়োগ হচ্ছে, নর্মাল রিয়াকশন। যেহেতু দুটাই বস্তু কন্টাক্টে আছে, তাহলে এই নর্মাল রিয়াকশনের জন্য আমি যদি এফবিডি বের করি, তাহলে এদিকে একটা বল প্রয়োগ হচ্ছে, তাই কি না? দেখো এই 5 কেজির উপর যেহেতু বের করছি, তাহলে এদিকে যে বলটা প্রয়োগ হচ্ছে, এই 20 কেজি বস্তুটা 5 কেজির উপর একটা বল প্রয়োগ হচ্ছে যেটা এন, আর এই 10 কেজি বস্তুটা 5 কেজির উপর একটা বল প্রয়োগ হচ্ছে যেটা এন ড্যাশ। ঠিক আছে? দেখো তাহলে এন ড্যাশটা কোন দিকে কাজ করছে? এদিক বরাবর। বোঝা গেল? কারণ আমরা শুধুমাত্র 5 কেজি বস্তুর উপর যেসব বল প্রয়োগ হচ্ছে সেটাকেই দেখবো। তাহলে 5 কেজি বস্তুর উপর কোনটা বল প্রয়োগ হচ্ছে? একটা 20 কেজির বস্তুটা 5 কেজির উপর যে বলটা প্রয়োগ হচ্ছে সেটা হচ্ছে এটা, আর এই 10 কেজির বস্তুটা এর উপর যে বল প্রয়োগ হচ্ছে সেটা হচ্ছে এটা। তো এর ডাইরেকশন হচ্ছে এদিক বরাবর, তার জন্য এন ড্যাশ এদিক বরাবর, আর এর ডাইরেকশন হচ্ছে এদিক বরাবর, তার জন্য এটা। তাহলে যেহেতু বস্তুটার ত্বরণ এদিকে, তাহলে এটাকে পজিটিভ ধরবো, এটাকে নেগেটিভ ধরবো। তাহলে এন মাইনাস এন ড্যাশ সমান সমান বস্তুর ভর 5 ইন্টু এ। ক্লিয়ার? চলে আসি এফবিডি অফ 10 কেজি। তাহলে 10 কেজির জন্য দেখো এদিক কি কাজ করছে? এন ড্যাশ। এই যে 5 কেজি বস্তুটা এবার 10 কেজি বস্তুর উপর একটা বল প্রয়োগ হচ্ছে, সেটা হচ্ছে কি? এন ড্যাশ। ক্লিয়ার? আর কি কাজ করছে? এই যে দেখো 10 নিউটন এদিক বরাবর একটা বল প্রয়োগ করছি যেটা 10 কেজি বস্তুর উপর প্রয়োগ হচ্ছে, তাহলে সেটা হয়ে গেল কি? এদিক বরাবর 40 নিউটন। ঠিক আছে? তো বস্তুর আবার এক্সেলারেশন যেহেতু এদিকে, তাহলে এটাকে পজিটিভ ধরবো আর এটাকে নেগেটিভ ধরবো। তাহলে কি হলো? এন ড্যাশ মাইনাস 40 ইকুয়াল টু বস্তুর ভর 10 ইন্টু এ। ক্লিয়ার? ক্লিয়ার? আমি কি করব? এটা 1 নম্বর সমীকরণ, এটাকে 2 নম্বর সমীকরণ, এটাকে 3 নম্বর সমীকরণ দিব। ঠিক আছে? তাহলে 1 2 3 কে যদি আমরা যোগ করি তাহলে কি হবে? 100 মাইনাস এন প্লাস এন মাইনাস এন ড্যাশ, 100 মাইনাস এন, এন মাইনাস এন ড্যাশ। ঠিক আছে? প্লাস এন ড্যাশ মাইনাস 40 ইকুয়াল টু 20a প্লাস 5a প্লাস 10a। ক্লিয়ার? কি জায়গায় এন ড্যাশ আর এন ড্যাশ, এই এন ড্যাশ আর এই এন ড্যাশ কেটে গেল, আর এই এন আর এই এনও কেটে গেল। ঠিক না? তাহলে 100 মাইনাস 40 কত হচ্ছে? 60। আর এদিকে 20 আর 10 এ 30, 30 20 আর 10 এ 30 আর 5 এ 35, তাহলে 35 এ ইকুয়াল টু 60। তাহলে অতএব এ ইকুয়াল টু কত হলো? 60 বাই 35। তো কাটি, 5 12 60, 5 7 35, তাহলে এ সমান সমান 12 বাই 7 পেলাম। ক্লিয়ার? এ সমান সমান কত পেলাম? 12 বাই 7। ঠিক আছে? দেখো যদি আমরা শর্ট ট্রিক্সে বের করতাম, কি বলছি? যদি আমরা এটাকে শর্ট ট্রিক্সে বের করতাম তাহলে কি হতো? সহজ। নেট ফোর্স কত? 100 মাইনাস 40। নেট ফোর্স এটাই তো। তাহলে 100 মানে এটাকে যদি আমি F1 হিসাবে ধরতাম আর এটাকে যদি আমি F2 হিসাবে ধরতাম, তাহলে আমরা কি জেনেছিলাম? F1 মাইনাস F2 বাই কি? F1 মাইনাস F2 বাই M1 প্লাস M2 প্লাস M3, টোটাল সিস্টেমটার ভর M1 প্লাস M2 প্লাস M3। এটাই তো করব, এটাই তো আমাদের এক্সেলারেশন। তাহলে এই জায়গায় যদি মানগুলো বসাই, 100 মাইনাস 40, তাহলে 100 মাইনাস 40 বাই টোটাল ভর কত? 20 প্লাস 5 প্লাস 10 সমান 35। তার মানে কত আসলো? 60 বাই 35। 5 12 60, 5 7 35, তাহলে 12 বাই 7। দেখো 12 বাই 7, 12 বাই 7। তার মানে কি আমরা এইভাবেও করতে পারবো, এইভাবেও করতে পারবো। কিন্তু আমাদের আরেকটা বলেছে যে নর্মাল রিঅ্যাকশন বিটুইন 20 কেজি এন্ড 5 কেজি, এটা বের করার জন্য কিন্তু আমাদের এফবিডিটা করতেই হবে। দেখো নর্মাল রিঅ্যাকশন কি করে বের করব? এই জায়গায় দেখো আমি এফবিডি বের করে রেখেছি, আমাকে এনটাকে বের করতে হবে, আমি প্রথমে বলেছিলাম। তো দেখো 100 মাইনাস এন সমান সমান 20 ইন্টু এ, এর মান বের করলাম। তাহলে আমি যদি নর্মাল রিঅ্যাকশনটাকে বের করতে চাই, এটা মিটাচ্ছি, হ্যাঁ, তাহলে নর্মাল রিঅ্যাকশন বের করতে গেলে
100 মাইনাস n সমান সমান 20 ইন্টু কত পেয়েছি 12/7, ঠিক কিনা? তাহলে n সমান সমান কত হবে, বা nটাকে এদিকে নিয়ে গেলাম, n সমান সমান 100 মাইনাস 20 ইন্টু 12/7, 100 এটা। হ্যাঁ, দেখো এটা ক্যালকুলেশন করে যেটা পাবে সেটাই হয়ে যাবে নরমাল রিঅ্যাকশনের মান। দেখো এই জিনিসটাকে, এই নরমাল রিঅ্যাকশনটাকে বের করার জন্য কিন্তু তোমাদেরকে এফবিডিটা করতেই হবে। ক্লিয়ার? তো এইভাবে আমরা অঙ্কগুলো করব। নেক্সট কনসেপ্টে চলে আসি। এটা আমরা কি করলাম, কনসেপ্ট নাম্বার 4, তাই কি না? চলে আসি কনসেপ্ট নাম্বার 5 এ। ধরে নাও এরকম একটা স্মুথ তল আছে, এরকম একটা বস্তু আছে, এরকম একটা বস্তু আছে, আর এরকম একটা বস্তু আছে, ঠিক আছে? তাহলে এটা m1 ধরলাম, এটা m2 ধরলাম, এটা m3 ধরলাম। ফোর্স একটা ধরে নাও, একটা ফোর্স ধরে নাও, এদিকে একটা ফোর্স দিয়ে টানছি আর এদিকে একটা ফোর্স দিয়ে টানছি, এটা ধরে নাও F2 আর এটা ধরে নাও F1, আর এক্সেলারেশনটা ধরে নাও এদিক বরাবর হচ্ছে। তাহলে এই বস্তুটার মধ্যে এক্সেলারেশনের মান কত হবে? তো আমরা শর্ট ট্রিক্স দিয়ে বলতে পারবো যে a ইকুয়াল টু এফ নেট। এফ নেট কি, এদিকে একটা বল কাজ করছে আর এদিকে একটা বল কাজ করছে, আর যেহেতু এক্সেলারেশন এদিকে, তাহলে এদিকে একটা পজিটিভ, এদিকে একটা নেগেটিভ। তো এদিকে কোন বল কাজ করছে? এদিকে বল কাজ করছে কিন্তু F1, তার মানে F1টা হচ্ছে পজিটিভ, ঠিক আছে? এখানে আবার এই জায়গায় F1 আছে, মানে F1টা এদিক বরাবর, F2টা এদিক বরাবর, ও তাহলে F2টাই হচ্ছে পজিটিভ, ঠিক আছে? F2টা এদিক বরাবর, তার জন্য F2টা হচ্ছে পজিটিভ। তাহলে F2 মাইনাস F1 বাই কি হচ্ছে নেট মাস, মানে কি টোটাল মাস, M1 প্লাস M2 প্লাস M3। এইভাবেও আমরা বের করতে পারবো, ঠিক আছে? প্রথমটাতে কি ছিল, শুধু এদিকেই বল প্রয়োগ হচ্ছিল, তার জন্য শুধু F/M1 প্লাস M2 হয়েছিল। কিন্তু এই জায়গায় এদিকেও একটা বল কাজ করছে, এদিকেও একটা বল কাজ করছে, যার জন্য আমরা নেট ফোর্সটাকে নিলাম। সেই নেট ফোর্সটা হচ্ছে কি, যেহেতু এক্সেলারেশন এদিক বরাবর, তার জন্য আমি কি করলাম, এদিক বরাবর যে বলটা কাজ করছে সেটাকে আমরা পজিটিভ ধরলাম, আর এদিক বরাবর যে বলটা কাজ করছে সেটাকে নেগেটিভ ধরলাম। তাই কি হলো, F2 মাইনাস F1 হলো নেট ফোর্স বাই টোটাল মাস হচ্ছে M1 প্লাস M2 প্লাস M3। ক্লিয়ার? সেম যদি এই জায়গায় টান বের করতে বলে, এই জায়গায় যদি টান বের করতে বলে, তাহলে এই জায়গায় টান হবে কিন্তু T1 T1, আর এই জায়গায় টান হবে T2 T2। এই জায়গায় টানগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কারণ এই জায়গার স্ট্রিংটা আর এই জায়গার স্ট্রিংটা আলাদা, মানে এটা হচ্ছে সেম, এটা হচ্ছে আলাদা স্ট্রিং একটা, ঠিক আছে? তার জন্য এই জায়গায় টান একই, এই জায়গায় টান আলাদা, ঠিক আছে? এর থেকে ক্লিয়ার? তো এই T1 আর T2 যদি আমাদেরকে বের করতে বলে, তাহলে আমরা কিন্তু FBD দিয়ে বের করব। তো চলো একটা এই ধরনের এক্সাম্পল দেখে নিই। আমাদের কত নাম্বার, কনসেপ্ট নাম্বার 5 চলছে, তাই না? চলো একটা এক্সাম্পল দেখি। ধরে নাও এরকম একটা স্মুথ তল আছে, এরকম একটা বস্তু আছে, এরকম আরেকটা বস্তু আছে, এরকম আরেকটা বস্তু আছে। ক্লিয়ার? তিনটা দিয়েই বলছি। এটা ধরে নাও 5 কেজি, এটা ধরে নাও 10 কেজি, আর এটা ধরে নাও এটাও 5 কেজি। ক্লিয়ার? এদিকে একটা বল কাজ করছে F1 সমান ধরে নাও 40 নিউটন, আর সরি এই বলটাকে না এদিকে ধরি, এদিকে একটা বল কাজ করছে এটা, আর এদিকে একটা বল কাজ করছে ধরে নাও F2 ইকুয়াল টু 100 নিউটন। ক্লিয়ার? এই ধরনের একটা ধরো প্রবলেম দিয়ে দিয়েছে, F2 এদিক বরাবর কাজ করছে আর F1 এদিক বরাবর। তাহলে আমরা কিভাবে করব, FBD বের করব। দেখো FBD যদি বের করি, তাহলে আমাদের বের করতে হবে কি, বের করতে বলেছে যে এর আর এর টান হচ্ছে T1, আর এর টান হচ্ছে T2, ঠিক না? তো আমাকে বের করতে হবে কি, এক্সেলারেশন বের করো পুরো সংস্থাটার, যেটা এদিক বরাবর যাচ্ছে, আর কি বের করতে হবে, T1 বের করো আর T2 বের করো। ক্লিয়ার? আমাকে এই তিনটা জিনিস বের করতে হবে, এটাই হচ্ছে আমার প্রবলেম। তাহলে দেখো কি, FBD বের করব। প্রথমে প্রথমে FBDটা করি, সেম একদম সেম, FBD অফ 5 কেজি, FBD অফ 10 কেজি, FBD of 5 কেজি। ওকে, দেখো
এই বস্তুটার জন্য যদি করি, উপর নিচগুলো এখন ধরছি না, কারণ আমার শুধু এই দিক বরাবর দেখতে হচ্ছে। ওকে, তো এদিক বরাবর কি কাজ করছে দেখো, 5 কেজি বস্তুটার উপর টান এদিকে একটা কাজ করছে, এটা ধরো 5 কেজি, এদিক বরাবর একটা টান কাজ করছে যেটা F1 এর মান কত 40 নিউটন। এদিক বরাবর টানটা কাজ করছে T1 এদিক বরাবর, আর কিছু কাজ করছে না, এক্সেলারেশন এদিক বরাবর, যার জন্য এক্সেলারেশন এদিক বরাবর, তার জন্য এটাকে পজিটিভ এটাকে নেগেটিভ ধরে নিচ্ছি। তাই T1 মাইনাস 40 ইকুয়াল টু এম এ, এম কত 5 ইন্টু এ। ক্লিয়ার? এটা 1 নম্বর সমীকরণ রেখে দিলাম। 2 নম্বর সমীকরণে কি আসবে, মানে 2 নম্বর বস্তুর জন্য এদিক বরাবর একটা টান কাজ করছে কত T2, ঠিক না? এদিক বরাবর একটা টান কাজ করছে T2, এদিক বরাবর টান কাজ করছে T1, তাহলে T2 মাইনাস T1 সমান সমান এম এ, এম এ মানে কি 10 ইন্টু এ। ক্লিয়ার? এবারে এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। আর 5 কেজির জন্য এটার জন্য কি হবে, এদিক বরাবর একটা বল কাজ করছে যেটা হচ্ছে 100 নিউটন, আর এদিক বরাবর একটা বল কাজ করছে যেটা হচ্ছে T2 এদিক বরাবর। ক্লিয়ার? তাহলে কত হলো, যেহেতু এদিক বরাবর যাচ্ছে এক্সেলারেশনটা আছে, তার জন্য এটা পজিটিভ আর এটা নেগেটিভ। তাহলে 100 মাইনাস T2 ইকুয়াল টু 100 মাইনাস T2 ইকুয়াল টু কি হবে, এম এ, এম এ কত 5 ইন্টু এ। তাহলে এটাকে আমি 3 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। ওকে, তাহলে 1 2 3 কে যদি আমি যোগ করি তাহলে কি পাবো, 1 প্লাস 2 প্লাস 3 যদি করি তাহলে কি পাবো, T1 প্লাস 40 প্লাস T2 মাইনাস T1 প্লাস 100 মাইনাস T2 ইকুয়াল টু 5 10 5 20, টোটাল 20 হলো কিনা, 5 এ 10 এ 15, 15 5 এ 20। ক্লিয়ার? দেখো T1 আর T1 কেটে গেল, T2 আর T2 ও কেটে গেল, তাহলে 10 এই 40, এই 40টা মাইনাস ছিল, হ্যাঁ, তাহলে 100 থেকে 40 যদি বাদ দেই তাহলে কত হবে 60 সমান সমান 20 এ, 20 এ। ওকে, তাহলে 3 20 60, তাহলে অতএব এ ইজ ইকুয়াল টু 3। মনে থাকবে, এটা হচ্ছে আমাদের এক্সেলারেশন। দেখো আমি এটাকে শর্ট ট্রিক্সেও বের করতে পারতাম। শর্ট ট্রিক্সে কত 40 এদিক বরাবর, এদিকে 100, তাহলে আমাদের নেট ফোর্সটা কত হতো 100 মাইনাস 40 মানে 60। আর শর্ট ট্রিক্সে এ সমান সমান কি ছিল, এফ বাই এফ, এফ নেট বাই কত টোটাল মাস, তো টোটাল মাস কত 5 10 15 5 20, তাহলে 20, আর এফ নেটটা কত কাজ করছিল 60, 40 100 থেকে 60 40 বাদ 60, তাহলে 3 20 60, তাহলে অতএব এ সমান সমান 3। দেখো যদি শুধু এক্সেলারেশন বের করতে বলে তাহলে এরকম করে নিবে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের এক্সেলারেশন বেরিয়ে গেল। আমাকে কি বের করতে বলেছিল, আমাদেরকে এ বের করতে বলেছিল T1 আর T2, ঠিক না? তাহলে এ T1 এ কি লিখবো বলো, T1 টা কি হবে, আমি 1 নম্বরে বসিয়ে দিচ্ছি T1। তাহলে T1 সমান সমান দেখো 5 ইন্টু এ, এর মান কত 3, তাহলে 3 5 15, 15 প্লাস 40, এদিকে মাইনাসটা এদিকে গেলে 40, তাহলে 55 হয়ে গেল আমার, 55 নিউটন হচ্ছে T1। ক্লিয়ার? তারপরে এটা 3 মিটার পার সেকেন্ড স্কয়ার, হ্যাঁ, এককগুলো দেখে নিবে। তারপরে কি, যদি আমাকে T2 বের করতে বলে তাহলে আমি এখান থেকে T2 পেয়ে যাব। T2 টা কত হবে 100 মাইনাস T2 সমান সমান 5 ইন্টু 3, ঠিক আছে? বা তাহলে T2 সমান সমান এটা এদিকে গেল এটা এদিকে আসবে, তাহলে 100 মাইনাস 15, ঠিক না? T2 এদিকে গেল এদিকে আসলো 15, 100 মাইনাস 15 কে 85। ক্লিয়ার? 85 নিউটন। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা T1 এর মানও পেলাম, T1 এর মান পেলাম, T2 এর মান পেলাম, আর এ এরও মান বের করতে পারলাম। ক্লিয়ার? তাহলে আমরা এইভাবে অনেকগুলো প্রবলেম সলভ করতে পারবো, ঠিক আছে? শুধু কনসেপ্ট আর একটু এক্সাম্পল গুলো ভালোভাবে বুঝে নাও। আমরা যেদিন এমসিকিউ গুলো পড়বো সেদিন এই কনসেপ্ট গুলো খুবই 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 কাজে লাগবে, ঠিক আছে? চলো কনসেপ্ট নাম্বার কত নাম্বার হলো, এটা 5 না 6, কনসেপ্ট নাম্বার হয়তো 5 হলো, এবার 6 নাম্বার চলবে। হ্যাঁ, আমাদের আর দুটো কনসেপ্ট আছে, তাহলে আমাদের নিউটনের দ্বিতীয় গতিসূত্র শেষ হয়ে যাবে। হ্যাঁ, আর দুটো কনসেপ্ট। চলো কনসেপ্ট নাম্বার 6, দেখো কনসেপ্ট নাম্বার 6 এ কি হচ্ছে, ধরে নাও এরকম একটা ছাদ আছে, ছাদের সঙ্গে একটা কপিকল আছে, কপিকলের সঙ্গে একটা স্ট্রিং এভাবে ঝোলানো আছে, এখানে একটা মাস বাঁধা আছে আর এখানে একটা মাস বাঁধা আছে। এটা ধরে নাও M1 আর এটা ধরে নাও M2। ক্লিয়ার?
তাহলে আমার কোয়েশ্চেনটা হচ্ছে এক্সেলারেশন কত হবে আর এই স্ট্রিংটার মধ্যে টার্নটা কত হবে, কোয়েশ্চেন হচ্ছে এটাই। ঠিক আছে, এ কত আর টিটা কত, ক্লিয়ার? কিভাবে বের করবো? দেখো যেহেতু সেম স্ট্রিং তার জন্য টার্নটা কিন্তু সেম হবে, মনে রাখবে। আর এই বস্তুটা যে ত্বরণ নিয়ে উপরে উঠবে এই বস্তুটা সেই ত্বরণ নিয়ে নিচে আসবে। দেখো m2টা কিন্তু বড় m1 এর থেকে, এটা সবসময় মনে রাখবে। আর কপি কলটা কি, মাসলেস একটা কপি কল, যার জন্য এই জায়গায় কোনো রকম ঘর্ষণ বল কাজ করছে না। ঠিক আছে, সবগুলো আমরা নেগলেক্ট করে চলবো। ঠিক আছে, তাহলে m1টা হচ্ছে m2 থেকে ছোট, ক্লিয়ার? এই শর্তে আছে, যদি এই শর্তে থাকে তাহলে বস্তুটা নিচের দিকে আসবে, মানে এদিক বরাবর একটা ত্বরণ কাজ করছে, মানে এই বস্তুটাও এ ত্বরণ নিয়ে উপরে উঠছে, ক্লিয়ার? তাহলে আমি যদি এফবিডি বের করি তাহলে কি হবে, এফবিডি অফ m1, দেখো m1 এর জন্য বের করছি, তাহলে বস্তুটা নিচের দিক বরাবর m1g কাজ করছে, তাই কি না? নিচের দিক বরাবর m1g কাজ করছে, আচ্ছা উপরের দিক বরাবর টি কাজ করছে, টান, আর কিছু কাজ করছে না। যেহেতু বস্তুটা উপরের দিকে যাচ্ছে তার মানে টিটা পজিটিভ আর m1gটা নেগেটিভ, ঠিক কি না? তাহলে কি হবে, টি মাইনাস m1g সমান সমান এই নেট ফোর্সটার মান কত হবে, এই নেট ফোর্সটা হয়ে যাবে কি ma, m এর মান m1 ইন্টু a, ক্লিয়ার? আমরা কিন্তু এই সূত্র দিয়ে করছি, হ্যাঁ, এই এফ নেটটাকে বারবার এই জায়গায় লিখছি। ওকে, দেখো এফবিডি অফ m2, যদি m2 এর এফবিডি বের করি তাহলে কি হবে, নিচের দিক বরাবর একটা কাজ করছে তাই না, m2g, উপরের দিক বরাবর টি কাজ করছে, কিন্তু যেহেতু বস্তুটা নিচের দিকে আসছে তার মানে এই m2টা পজিটিভ আর টিটা হচ্ছে নেগেটিভ, তাহলে m2g মাইনাস টি ইকুয়াল টু m2 ইন্টু a। এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম, এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। এবার আমি 1 প্লাস 2 করছি, তাহলে 1 প্লাস যদি 2 করি তাহলে টি মাইনাস m1g প্লাস m2g মাইনাস টি ইকুয়াল টু m2a, ক্লিয়ার? কারণ অসুবিধা থাকার কথা নয়, অনেকগুলো করলাম যেহেতু। তাহলে টিটি কাটবে, টিটি যদি কাটে, এখানে জিটা ছাড়া পড়ে গেছে, হ্যাঁ, টিটি যদি কাটে, আচ্ছা কিছু m1 এটা ছাড়া পড়ে গেছে, m1a, ক্লিয়ার? তাহলে কি হলো, m2 মাইনাস m1 ইন্টু জি সমান সমান m2 m1 প্লাস, তাহলে কি হলো m1 প্লাস m2 ইন্টু a, ক্লিয়ার? এটা m2 m1, বা a ইকুয়াল টু কি হবে, m2 মাইনাস m1 ইন্টু জি বাই m1 প্লাস m2, ক্লিয়ার? দেখে নাও ত্বরণটা আমাদের এটা কাজ করবে। দেখো ত্বরণ আমরা বের করে নিতে পারলাম, তাহলে এই জায়গায় 1 নম্বর সমীকরণে যদি আমরা m1g, মানে m1 তো গিভেন, জিটাও দেওয়া থাকবে, মানে জি এর মান 10 বা 9.8 যেটাই বসাও, আর m1 মান তো আমরা জানি, মানে অঙ্কে দেওয়াই থাকবে প্রবলেমে, আর ত্বরণের মানটা আমরা এইভাবে করে এখান থেকে বের করে নিতে পারবো। তাহলে আমরা এই জায়গা থেকে টি এর মানটাও বের করতে পারবো, কিভাবে, টি ইকুয়াল টু m1a প্লাস m1g, ঠিক না? তাহলে m1a কত, m1 ইন্টু a, এর মান হচ্ছে m2 মাইনাস m1 বাই m1 প্লাস m2 প্লাস m1g, এইভাবে আমরা বের করতে, আরো ইচ্ছা করলে আরো ক্যালকুলেশন করতে পারবো, করলাম না আর। তো আমরা এইভাবে টি এর মান বের করতে পারবো, এ এর মানও বের করতে পারবো, ঠিক আছে? আমরা এরপরে চলো কনসেপ্ট নাম্বার 6 রিলেটেড একটা প্রবলেম সলভ করি। ধরে নাও, দেখো ধরে নাও এম এর মান বললো 10 কেজি, আর m1 এর মান, এটা m2 এর মান, আর m1 এর মান হচ্ছে 5 কেজি, ঠিক আছে? তাহলে টান আর ত্বরণের মান কত এটা আমাদেরকে বের করতে বলেছে, ঠিক আছে? তো আমাদের লাগবে কি এই সূত্রটা, এর সূত্রটা, ঠিক না? তো সিম্পলি দেখো, অতএব এ সমান সমান আমরা এই সূত্রে বসিয়ে দিব, ঠিক আছে?
তো এ এর মান এই জায়গায় m2 এর মান কত 10 মাইনাস 5 m1 এর মান 5 আর এখানে 10 প্লাস 5 ইন্টু জি এর মান কত 10 ধরে নিলাম, জি এর মান 9.8 হয়, তো আমি নিয়ারলি 10 ধরে নিলাম, ঠিক আছে, ক্যালকুলেশনের সুবিধার জন্য। তাহলে 5 উপরে নিচে 15 ইন্টু 10, 3 5 15, 5 2 10, ঠিক আছে, সমান সমান 10/3। এটা হচ্ছে আমার কি এক্সেলারেশন, ঠিক কিনা? ত্বরণ পেয়ে গেলাম। যদি টান বের করতে বলে তাহলে টান, ওই যে রিলেশনটা পেয়েছিলাম যে টি ইকুয়াল টু কি পেয়েছিলাম, টানের রিলেশনটা আবার মিটিয়ে দিয়েছি। আমাদের টানের রিলেশনটা কি ছিল, m1 ইন্টু এর মান হচ্ছে m2 মাইনাস m1 বাই m1 প্লাস m2 প্লাস m1 জি। ক্লিয়ার? তাহলে এই জায়গায় আবার মান বসাও। m1 এর মান কত, m1 এর মান হচ্ছে 5, তাহলে 5 ইন্টু m2 মাইনাস m1 মানে কত 5 বাই 15 প্লাস m1 এর মান 5, 5 ইন্টু 10 মানে 5 ইন্টু 10, ঠিক আছে, 3 5 15, তাহলে 5/3 প্লাস 50, তাহলে 3 5 প্লাস 150 মানে 155/3 হচ্ছে আমাদের টানের মানটা, এত নিউটন, আর এক্সেলারেশনের মান হচ্ছে 10/3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এক্সেলারেশন মান হচ্ছে 10/3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? আমরা এইভাবে প্রবলেম সলভ করতে পারবো। চলো আমাদের লাস্ট কনসেপ্ট নাম্বার 7। কনসেপ্ট নাম্বার 7 খুব সহজ, কপি কল দিয়েই ধরবো। হ্যাঁ, দেখো, ধরে নাও একটা টেবিলের উপর একটা বস্তুকে এইভাবে রাখা আছে, একটা স্ট্রিং দিয়ে, এখানে একটা আমি কপি কল রেখেছি ধরে নাও। তো এই কপি কলের উপর এইভাবে একটা বস্তুকে আবার ঝোলানো আছে, ঠিক আছে। এটা ধরে নাও 10 কেজি, এটা ধরে নাও 5 কেজি, ঠিক আছে। চলো m1 m2 দিয়েই করি, এটা ক্যাপিটাল এম আর এটা স্মল এম, ঠিক আছে। তাহলে এই সংস্থাটার মধ্যে টানটা কত কাজ করছে আর এক্সেলারেশনটা কত, দেখো যেহেতু সেম স্ট্রিং তাহলে এও সেম আর টিও সেম, ঠিক না? মানে এম বস্তুটা এই ক্যাপিটাল এমটাকে যে টান দিয়ে টানছে, এই ক্যাপিটাল এমটাও এই বস্তুটাকে সেই টান দিয়ে টানছে, আর এই বস্তুটা যে ত্বরণ নিয়ে এইদিকে যাচ্ছে সেই ত্বরণ নিয়ে এই বস্তুটা নিচের দিকে আসছে। ক্লিয়ার? তাহলে যদি আমি এফবিডি বের করি, এফবিডি অফ স্মল এম, তাহলে কি হবে, এফবিডি অফ স্মল এম, তাহলে বস্তুটার মধ্যে টান এদিকে কাজ করছে, আর কিছু কাজ করছে না, তার মানে টি ডাইরেক্ট এদিকে এরকম আছে, এদিকে শুধু টান কাজ করছে, আর কোনো কিছু কাজ করছে না, যার জন্য টি সমান সমান এম এ হলো, এটা 1 নম্বর সমীকরণ। আর যদি এফ বিডি অফ ক্যাপিটাল এম বের করি, তাহলে এমজি নিচের দিক বরাবর কাজ করছে, তার মানে নিচের দিক বরাবর এমজি, উপরের দিক বরাবর টি, যেহেতু বস্তুটা নিচের দিকে আসছে তার মানে এটা পজিটিভ আর এটা নেগেটিভ, তাই কি না? তাহলে mg মাইনাস টি ইকুয়াল টু কি হবে, mg মাইনাস টি ইকুয়াল টু ত্বরণ নিচের দিকে, তার মানে এম এ। ক্লিয়ার? এটাকে আমি 2 নম্বর সমীকরণ ধরে নিলাম। তাহলে 1 নম্বর এটা, 2 নম্বর এটা, তাহলে 1 যোগ 2 করছি, সিমিলার আগের মতোই সব। তাহলে টি প্লাস mg প্লাস টি মাইনাস টি সমান সমান স্মল এম এ প্লাস ক্যাপিটাল এম ইন্টু এ। ক্লিয়ার? চলো তাহলে টি কাটলো, mg সমান সমান এ কমন নিয়ে নিব, m প্লাস এম ইন্টু এ, তাহলে অতএব এ সমান সমান mg বাই m প্লাস এম, ঠিক আছে। দেখো আমরা ত্বরণ কিন্তু পেয়ে গেছি, আর এই ত্বরণের জায়গায় তাহলে আমি যদি টিটাকে বের করতে চাই, টি ইকুয়াল টু এম ইন্টু mg বাই m প্লাস এম। ওকে, এভাবে আমি টানটাকেও বের করতে পারবো আর ত্বরণটাকেও বের করতে পারবো। স্ক্রিনশট নিয়ে নাও। তো যাই হোক,
আজকে আমাদের নিউটন সেকেন্ড ল মানে নিউটনের দ্বিতীয় গতিসূত্র আমরা আজকে এখানে শেষ করলাম। মোটামুটি আমরা 7টা কনসেপ্ট পড়লাম। আমি প্রথমেই বলেছিলাম যে আজকে 7টা কনসেপ্ট পড়বো আর 7টা কনসেপ্ট রিলেটেড কিছু প্রবলেম সলভ করব। আমরা মিডিলে কিছু প্রবলেম সলভ করেছি। এর পরের দিন আমরা পড়বো নিউটনের তৃতীয় গতিসূত্র, তারপরে আরো লিফট সম্পর্কে কিছু প্রবলেম আছে ওগুলো করব, আর ভরবেগ রিলেটেড কিছু কোয়েশ্চেন আসতে পারে তার জন্য ভরবেগের কিছু পড়বো, যেমন ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় গতিসূত্র প্রমাণ ইত্যাদি। এগুলো আমরা কনসেপচুয়ালি সব ভালোভাবে পড়বো। যেহেতু এখন ক্লাস 11 এই চ্যাপ্টারটা এই পার্টটা পুরোটা এমসিকিউ হবে, ফার্স্ট সেমিস্টারের মধ্যে পড়ছে তার জন্য। আর তাছাড়াও যদি নিট অথবা অন্যান্য কম্পিটিটিভ এক্সামে চলে যাও তাহলেও কিন্তু আমরা সবকিছু এমসিকিউতেই পাবো। তার মানে আলটিমেট এরকম হচ্ছে যে আমাদেরকে নিউটনের গতিসূত্র এমন ভাবে পড়তে হবে যাতে সমস্ত রকম প্রবলেম আমরা সলভ করতে পারি, আর সেগুলো সবকিছু যেহেতু এমসিকিউতেই আসছে যার জন্য আমাদের ডেরিভেশন গুলোকে মানে শুধু শিখে নিতে হবে, কনসেপচুয়ালি শিখে নিতে হবে। আমাদের ভালোভাবে মানে মনে রাখতে হবে না যে ডেরিভেশন গুলো করো একের পর এক, এটা এটা ভাষা দিয়ে লিখো, যেটা আমরা আগে করছিলাম। এখন কিন্তু ওরকম কিছু কোনো ব্যাপার নেই। তার জন্য আমরা শুধু কনসেপ্ট নিব ডেরিভেশন গুলো থেকে। যেমন এই ধরে নাও নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে ভরবেগের সংরক্ষণ সূত্র, এগুলো প্রমাণ করতে হবে। তো সেগুলোকে শুধু কনসেপচুয়ালি বুঝে নিব, আর কিছু করতে হবে না। তো যাই হোক, আজকে আমাদের লেকচার এই পর্যন্তই। নেক্সট ডে আবার দেখা হবে। তো যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলটাকে, এবং একটা অবশ্যই লাইক দিয়ে যাবে। ধন্যবাদ। আর কিছু যদি প্রবলেম থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আমি তোমাদের জন্য সেই যেসব কিছু প্রবলেম হবে সেই রিলেটেড আমি একটা ছোট ভিডিও করে তোমাদেরকে অবশ্যই প্রোভাইড করব। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। গুড নাইট।